This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে যে দুদিন আগেই কুণাল ঘোষ বিষ স্যালাইন কাণ্ডে মন্তব্য করেছেন যে তিলোত্তমা কাণ্ডে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা ছিলেন তারাই এই ঘটনার সঙ্গে পরোক্ষে যুক্ত রয়েছেন কিনা, এবং মেদিনীপুরে বিষ স্যালাইনে প্রসূতি মৃত্যুতে কুণাল ঘোষের নিশানায় ছিলেন তিলোত্তমা কাণ্ডের আন্দোলনকারী ডাক্তাররা। কাউকে ফাঁসাতে হবে ধরে নিয়ে তদন্ত করা ঠিক নয়, নাম না করে এবার পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ফলতায় তিনি কি বলেছেন আপনাদের শোনাই। তদন্ত চলছে, যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা এগুলো আগেও করেছি। দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেয় এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, সে যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী, একজন অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে, যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না ওই ওটিতে, কে ঢুকেছিলেন কে ঢোকেননি, তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে। এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন, একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি এক দফা এক করেছে, দাবি এক দফা এক, নিজেদের কাজ করার নাম নেই, সরকারের ভুল ধরতে যাচ্ছে। এর মধ্যে এমন 2-3 জন আছেন একদম দাবি এক দফা এক, যাদের জন্য এই মৃত্যু হয়েছে বা বাকিদের এত কষ্ট, তাহলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সেই ধারাগুলো দিয়ে এদের অ্যাকশন হওয়া উচিত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। আচ্ছা সৌরভ, বিভিন্ন সময় কুণাল ঘোষ যে মন্তব্য করছেন সেটাকে যে দল সমর্থন করছে তা তো নয়। কিছুদিন আগেই আরজি কর নিয়ে তিনি শিল্পীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, পরে তাঁর যে খুব একটা ভাবমূর্তি উজ্জ্বল হলো তা তো দেখা গেল না। আবার তিনি আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে এনে বললেন যে এই মেদিনীপুর মেডিকেলে যারা গোটা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, হতে পারে যে আন্দোলনরত কোনো চিকিৎসক থেকে থাকতে পারেন, জুনিয়র চিকিৎসক। বারবার এই ধরনের মন্তব্য করছেন এবং তাকে কিন্তু শীর্ষ নেতৃত্ব কোনোভাবে সমর্থন করছে না, তাহলে এই আলটপকা মন্তব্যগুলো করছেন কেন? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, কুণাল ঘোষের মতামতের সঙ্গে একটা ভিন্ন সুর দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কুণাল ঘোষ স্যালাইন কাণ্ডে সরাসরিভাবে আরজি কর আন্দোলনে যুক্ত বেশ কিছু সরকার বিরোধী চিকিৎসককে দায়ী করেছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা নেওয়ার নিদান দিচ্ছেন। গতকালও তিনি বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘটনাটি দুর্ভাগ্যজনক, এর সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তিনি এমনটা কোথাও বলছেন না যে নির্দিষ্ট কোনো ব্লকের এই চিকিৎসকরা, এই জায়গাটা অবশ্যই কুণাল ঘোষের সঙ্গে তার একটা আলাদা সুর নিশ্চিতভাবে শোনা যাচ্ছে। তার থেকেও বড় কথা যে তুমি যে শিল্পী বয়কটের কথা বললে, আজকে শিল্পী বয়কটের ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দল কাউকে বয়কট করেনি। পরে কুণাল ঘোষ, ব্রাত্য বসু বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের কণ্ঠে সেই বয়কটের ইস্যুতেই কিন্তু তারা সওয়াল করেছিলেন। ঘটনাটি ঘটেছিল গত 2রা জানুয়ারি, অর্থাৎ 12 দিন আগে। আজকে কিন্তু কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিল্পী বয়কট ইস্যুতে? বললেন তৃণমূল কংগ্রেস দল কাউকে বয়কট করে না এবং তিনি নিজেও কোনো বয়কটের তত্ত্বে বিশ্বাস করেন না। বলতে গিয়ে একটা জায়গায় বললেন
তাই যদি হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অনেকে আক্রমণ করেছিলেন, তারা দলে আবার ফিরে এলেন কি করে? এই প্রসঙ্গে তোমার কাছে ফিরবো সৌরভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী, আপনাকে স্বাগত জানাই। আজ একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্থহীন ভাষায় বলে দিয়েছেন। এর আগেও আমরা দেখেছিলাম যখন দুলাল সরকার খুন হয়েছিল তিনি বলেছিলেন যে পুলিশের কাজ করবে এবং যে বা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। এই ক্ষেত্রেও কুণাল ঘোষ সেদিনকে যে তথ্য সামনে আনলেন তিনি কিন্তু সেটাকে কোনোভাবেই প্রশ্রয় দিলেন না, তাতে সহমত পোষণ করলেন না। আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এই ঘটনা তো বারবার আমরা দেখেছি যে তদন্তভার পুলিশ হোক, সিআইডি হোক, কারোর হাতে যাবার পরেই একদম প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে কোনোটাকে সাজানো ঘটনা বলা হয়েছে, কোনোটাকে ছোট ঘটনা বলা হয়েছে, কোনোটাকে লাভ অ্যাফেয়ার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। অর্থাৎ পুলিশকে একটা ডাইরেকশন নিয়ে দেওয়া হয়েছে। স্বয়ং পুলিশ মন্ত্রী যদি বলে দেন যে হচ্ছে যে এই ঘটনাটা লাভ অ্যাফেয়ার ছিল, তাহলে কোন পুলিশের ক্ষমতা থাকবে, ঘাড়ে কটা মাথা আছে যে তারা বলবে যে না এটা লাভ অ্যাফেয়ার ছিল না, এটা ডেথ ছিল। সুতরাং হচ্ছে যে এই ধরনের প্রবণতা এটা হচ্ছে যে সরকার এবং বর্তমান শাসক দলের মধ্যে বারবার দেখা গেছে। এখন ওনাদের দলের কি অন্তর্দ্বন্দ্ব, কি নিয়ে অন্তর্দ্বন্দ্ব তা তো আমরা জানি না, কিন্তু এই যারা দেখছে এই কুণাল বাবুদের মতো লোকজন যারা ঘোলা জলে মাছ ধরতে ওস্তাদ, তারা কখন কি বলেন তার কোনো ঠিক নেই। 10 বছর আগে যা বলেছিলেন সারদা কেলেঙ্কারি নিয়ে কার টাকা কার খাটের তলায় রাখা আছে বলে, সেই কথা যদি উনি আরেকবার উচ্চারণ করে সাহস দেখাতে পারেন, ওনার যদি সাহস থাকে তাহলে আরেকবার উচ্চারণ করুন। আমরা দেখবো এই সিআইডি, এই পুলিশ হিড়ির করে কলার ধরে টানতে টানতে ওনাকে জেলে পুরবেন এবং আবার উনি প্রিজন ভ্যান চাপড়াবেন। ফলে সেই কথা বলার সাহস নেই। ওনারা এখন এই চিকিৎসকদের নিয়ে পড়েছে। চিকিৎসকদের আমি জানি না কি চিকিৎসকদের উপরে ওনার একটা জাতক ক্রোধ। ওনার শুনেছি ওনার পিতা চিকিৎসক ছিলেন, উনি কি চিকিৎসক হতে পারেননি, সেই জন্য এটা মানে এরকম একটা কিছু চিকিৎসকদের উপর জাতক ক্রোধ আছে। আপনার বক্তব্য অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তিলোত্তমা কাণ্ডে আন্দোলনের অন্যতম বড় মুখ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। অনিকেত, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে ভিন্ন সুর। কুণাল ঘোষের বক্তব্য আমি আর রিপিট করছি না, আপনি জানেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে বললেন যে এভাবে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, এভাবে কাউকে সন্দেহ করা যায় না, পরিষ্কার একদম উল্টো সুর আমরা দেখতে পেলাম। আপনি কিভাবে দেখছেন তার বক্তব্যকে? যে কথা বলার সেটা হচ্ছে এটাই হাজার স্বর থাকতে পারে, স্বরটা হোক কেন মানুষের মৃত্যু। অনিকেত, আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না, একটু যদি স্থান পরিবর্তন করে কথা বলেন। নানান স্বর থাকতে পারে, হ্যালো, নানান স্বর থাকতে পারে, কিন্তু একটাই স্বর হোক, সেটা হোক সত্যের স্বর। তাহলে সত্য কি এই ঘটনায়? এই ধরনের সুদীদের মারা করছে কেন? এইটা কি আসল কনসার্ন হওয়া উচিত। সেই জায়গা থেকে তদন্ত গতি প্রকৃতি ঠিক হওয়া উচিত, সেই সত্যের অনুসন্ধান করা উচিত। সেই সত্যের অনুসন্ধান না করে শুধু সিনিয়র জুনিয়র ডাক্তারদের উপর যদি আমরা চাপিয়ে দিই, তাহলে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো না। আর এই নিয়ে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা আপনারা বলছেন, সেই জায়গা থেকে পরিষ্কারভাবে যেটা জানা যায়, শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজে এই 4-5 দিন আগে যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা নতুন নয়। তাহলে মেডিকেল ফ্যাটার্নিটির ভিতরে আরজিকর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ইমামবাড়া হসপিটাল, বারাসাত হসপিটাল, বিভিন্ন জায়গাতে এই সেম প্যাটার্নের ডেথ রিপোর্ট অলরেডি আছে, সেগুলো স্বাস্থ্য দপ্তর জানে। তাহলে সেইগুলোতে প্রপার তদন্ত যদি না হয়, তাহলে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো না। বিভিন্ন স্বর নিয়ে কথা হতে পারে, আমার পরিষ্কার বক্তব্য সত্য খোঁজার স্বর সবার কণ্ঠে ধ্বনিত হোক। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। এদিকে গতকালের পর আজ ফের মেদিনীপুর মেডিকেলে গেল সিআইডি। মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দের রুমে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল হাসপাতাল সুপার জয়ন্ত রাউত চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, নার্সদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নথি তারা সংগ্রহ করে। প্রায় 2.5 ঘন্টা পর বেরিয়ে যান গোয়েন্দারা এবং গতকালের পর আজ আবারও সিআইডি তদন্তকারী দল মেদিনীপুর মেডিকেলে। আজ ছবিটা কি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি দেবব্রত সরকারের কাছে। তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দীর রুমে জিজ্ঞাসাবাদ চলছে। আর সেখানে কে কে উপস্থিত রয়েছেন জানবো আমাদের প্রতিনিধি দেবব্রত সরকারের থেকে। দেবব্রত, মৌসুমী নন্দীর রুমে আর কাকে কাকে ডেকে জিজ্ঞাসাবাদ চলছে, কি তথ্য সামনে আসছে?
দেখো, প্রথমে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু প্রাথমিক পর্যায়ে যে গতকাল যে তদন্ত শুরু হয়েছিল, সেই প্রাথমিক পর্যায়ে তদন্ত যেমন চলছিল, আজকেও কিন্তু দ্বিতীয় পর্যায়ে মানে দ্বিতীয় দিন, তদন্তের দ্বিতীয় দিনেও কিন্তু আজকে সকাল 10টা থেকেই এই তদন্ত শুরু হয় এবং অফিসাররা, সিআইডি আধিকারিকরা কিন্তু আজকে প্রিন্সিপালের চেম্বারে গিয়েছিলেন এবং সেখানে মূলত প্রিন্সিপাল ছিলেন, হাসপাতাল সুপার ছিলেন এবং যে সমস্ত ডাক্তাররা এই চিকিৎসার সাথে জড়িত ছিলেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একরকম ডাকা হয়েছিল, প্রত্যেকেই কিন্তু ছিলেন এবং কারো হাতে দেখা গিয়েছিল যে কোনো কাগজপত্র বা কারো হাতে বা স্যালাইনের বোতল, সব মিলিয়ে কিন্তু যে তদন্ত চলছিল ইতিমধ্যে 12টা 20 প্রায় 12:30 নাগাদ কিন্তু সিআইডি আধিকারিকদের একটি টিম কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে গেছে এবং তাদের কাছে কিছু কাগজপত্র নথিপত্র আছে। জানা যাচ্ছে যেটা হাসপাতাল থেকে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র তারা নিয়ে গেছে এবং এই জন্য মানে যে জন্য মৃত্যু হয়েছে, কি কারণে মৃত্যু, সেদিন কোনো সিনিয়র ডাক্তার ছিলেন কিনা, যে প্রশ্নগুলো গত 5 দিন ধরে উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে কিন্তু সিআইডি আধিকারিকরা এদিন হসপিটালেও আসেন এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সিআইডি আধিকারিকরা। ধন্যবাদ দেবব্রত। জানিয়ে রাখতে চাইব, এসএসকেমে চিকিৎসাধীন 3 জনেরই অবস্থা এখনো আশঙ্কাজনক। আইটিইউতে চিকিৎসাধীন নসরিন খাতুনকে ভেন্টিলেটর থেকে বার করা সম্ভব হয়েছে। মাম্পি সিং এখনো সিসিইউয়ে ভেন্টিলেশনে রয়েছেন। আজ ফের 3 জনের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা করবে মেডিকেল বোর্ড। চোখ রাখা যাক বাঘা যতীনের দিকে। আমরা জানি যে কিভাবে গতকাল হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল একটি ফ্ল্যাট এবং তার জন্য আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এরপর থেকেই একটা টানাপোড়েন শুরু হয়ে যায়। কলকাতা পুরসভা এফআইআর করে বাড়ির মালিক প্রমোটারের বিরুদ্ধে। এদিকে আজ সকাল থেকে শুরু হয়েছে বাঘা যতীনের ফ্ল্যাট ভাঙার কাজ। গতকাল রাতে কিছুটা কাজ হয়, সকাল থেকে এলাকার মানুষ ভিড় জমান। এইভাবে চোখের সামনে ফ্ল্যাট ভেঙে পড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। সবার একটাই প্রশ্ন, কিভাবে বেআইনিভাবে জলাভূমির ওপরে গড়ে উঠল এই ফ্ল্যাট। এই মুহূর্তে ফ্ল্যাট ভাঙার কাজ চলছে, আপনারা দেখছেন সেই ছবি। বাঘা যতীনে বহুতল ভেঙে পড়ার পর দায়রাতে মরিয়া পুরসভা। প্রমোটার, ফ্ল্যাট মালিক ও কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিন্তু বেআইনি ফ্ল্যাট হলে ট্যাক্স, মিউটেশন, জলের সংযোগ কিভাবে, প্রশ্ন তুলছেন ভেঙে পড়া আবাসনের বাসিন্দারা। জলাজমি বুঝিয়ে বেআইনিভাবে তৈরি হয়েছে ফ্ল্যাট, অভিযোগ স্থানীয়দের। এতদিন কি চোখ বুজেছিল পুরসভা, প্রশ্ন উঠছে। 2 মিনিট আগেও ভাবিনি এটা হতে পারে। এটা এমন একটা ঘটনা ভাবা যায় না। মানুষ মরে যায় সেটা ভাবা যায়, কিন্তু এরকমভাবে বাড়ি ভেঙে পড়ে ভূমিকম্প ছাড়া এরকমভাবে এটা কোনো ভাবনার মধ্যেই আসে না, সাধারণ মানুষের আসে না, হয়তো আমার তো আসেনি। মিউটেশন হয়ে গেছে, জল এসছে কর্পোরেশন থেকে, সিএসসি লাইন দিচ্ছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং তো কমপ্লিট। তো এখানে এখন কেস করে তো কোনো লাভ নেই। এখন ভেঙে পড়েছে বলে তাদের বিরুদ্ধে কেস, কিন্তু যারা এতদিন তো ট্যাক্সও তারা দিচ্ছিল। মিডিল ক্লাস ফ্যামিলিতে আমরা ভাড়া দিতে পারবো না বলেই আমরা ফ্ল্যাট কিনি সর্বস্ব দিয়ে। এরকম ফ্ল্যাট একটা মাথা গোছার ছাই, যেমন ছিল তেমন দিতে হবে। খাট আলমারি চাইছি না, ওইটুকু একটু করে দিলে মাথার উপর ছাদটা যদি হয় তাহলে উপকার হয়, কারণ বাড়ি মানে সবার ভবিষ্যৎ। এরাও জেনে শুনে কিনছে এটা বেআইনি বাড়ি, এবং 4 তলা বেআইনি বাড়ি দেখেই কিনেছে, এরকম নয় কাউকে তাকে জোর করেছে। পরিস্থিতির চাপে অনেকটা কম দামে পায় বলে তারা বাধ্য হয় কিনতে। আমরা তাদের মানবিক দিকটাও বুঝি। এই কলোনি কোনো আইনি অস্তিত্বই নেই, যেমন দলিল নেই, তো তখন বাড়ি হয়েছে কিনা, জল দিতে হয় কিনা, মানুষ যেখানে থাকে বস্তিতে আমরা জল দিই কিনা, আলো আসে কিনা। এবার যদি বলি আলো দেবে না, বস্তিতে থাকবে না, তাহলে এই কলোনির মানুষগুলো যাবে কোথায়? ধরুন এখনো অনেক মানুষ আছে যারা দলিল পায়নি, তো তাদের কি থাকবে না? গতকাল আপনাদের আমরা শুনিয়েছিলাম যে তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার জমানায় নাকি এই ফ্ল্যাট হয়নি, এবং সেই বাড়িটা আমরা দেখিয়েছিলাম দর্শক বন্ধুদের। কিন্তু ঠিক পাল্টা বাসিন্দারা বলছেন যে না, তার জমানাতেই এই ফ্ল্যাট হয়েছে। তাহলে দেখা যাক যে বাসিন্দারা কি বলছেন। কর্পোরেশনের লোকজন প্রত্যেক দিন এখানে দেখছে, কিন্তু তাদের বিনা পারমিশনে বা কর্পোরেশন এটাকে কিভাবে পাশ কাটিয়ে চলে গেল, এখন এইটাই আমাদের হচ্ছে কোটি টাকার প্রশ্ন। সবে খেতে বসেছিল, ওই সময় হুড়মুড়িয়ে বাড়িটা পড়ে, শুধু ওইখানে আটকে গেছে বলে ওদের প্রাণটা মানে বেঁচে গেছে। 4 তলার যে ঢালাই যারা বিল্ডিং যারা করলো, জোর করে করলো, আমরা তীব্র এটার নিন্দা করেছিলাম, কিন্তু জোর করেই তখন শাসক দলের কাউন্সিলর এই ঘটনাটা মানে করতে তাকে সাহায্য করেছিল প্রমোটার।
এটা 2012-13 ঘটনা। মিতালি ব্যানার্জি কাউন্সিলর ছিল। এ দায় কার? এ দায় অবশ্যই নিতে হবে শাসক দলের, পুরসভাকে নিতে হবে, যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটলো। সম্পূর্ণ ক্ষতিপূরণের দাবি আমরা করব, তার জন্য আমরা মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। 4 তলার পারমিশন দেওয়া হয় না? আমি দেই না, আমি তো এই ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর। কত তলা পর্যন্ত এখানে? আমি 3 তলা পর্যন্ত করে, কিন্তু 3 তলা করলেও তাকে পারমিশনটা নিতে হয়। 10 সালে আমি কাউন্সিলর ছিলাম এই ওয়ার্ডে, কিন্তু 10 সালের আগে তো হয়েছে বাড়িটা। আমি তো 2010 এর আগে হয়েছে বলছে, তাই ওরা তো বলছে 12 বছর হ্যান্ডওভার 10-এর আগে শুরু হয়েছে, 10-এরও আগে। লিফটিং এর যে কাজ চলছিল তার অনুমতি নেওয়া হয়েছিল? লিফটিং এর কাজের অনুমতি না, বললাম না, বিন্দুমাত্র জানতে পারিনি। প্লাস্টিক দিয়ে ঘিরে কাজটা করছে। আরে এটা 2012 সালের, এই অঞ্চলের সমস্ত মানুষ 2014 হ্যান্ডওভার। আমি কাউন্সিলর 15 সাল থেকে কোনো বেআইনি চারতলা নির্মাণ করতে দেইনি, ভেঙে দিয়েছি। কাঠবাড়ি, তোলাবাজি এদের লক্ষণ। মাটি খুললেই টাকা আর তোলা অনুযায়ী তোলা, এই কালচার 2010 থেকে চালু করেছিল এখানে। তার পরিণাম এটা। আমরা পদত্যাগ দাবি করছি দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরের এই ঘটনার জন্য। আমরা তার অ্যারেস্ট দাবি করছি। দেখো চয়নিকা, এই ফ্ল্যাটের বাসিন্দারা ছাড়া যদি সব থেকে বেশি চিন্তা আর কারো হয়, সেটা হচ্ছে যে বাড়ির ওপরে ফ্ল্যাটটা হেলে পড়েছে সেই বাড়ির বাসিন্দাদের। আর তারা সরাসরি কিন্তু অভিযোগ করছেন প্রমোটারকে নিয়ে। খুব স্বাভাবিকভাবে সে এখন কোথায় কোনো খোঁজ নেই। প্রমোটারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন পাশের বাড়ির বাসিন্দারা। বহুতল হেলে পড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের বাড়ি। ছবিটা দেখলেই বোঝা যায়। আবাসন তৈরির সময় উপরের অংশটা নিয়ে আপত্তি জানিয়েছিলেন তারা, কিন্তু প্রমোটার কোনো কান দেয়নি। শাসক কাউন্সিলরের ভূমিকাতে প্রশ্ন প্রতিবেশীদের। এখন তাদের ক্ষতির দায় কে নেবে সেই প্রশ্নই তুলছেন ক্ষতিগ্রস্ত প্রতিবেশীরা। মামলারও ভাবনা ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের। শুনবো কি বলছেন। যেইটার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো অন্যায় না করে, কোনো কর্পোরেশন ভালোবাসন না করে, এমনভাবে পড়েছে, আমার ছাদ গেছে, আমার অত স্ট্রং পিলার ভেঙে গেছে, যে দেওয়াল আমার 10 ইঞ্চি করা সেটা 6 থেকে 8 ইঞ্চির মধ্যে ওখান দিয়ে ফাঁকা হয়েছে, জলের ট্যাঙ্ক উড়ে গেছে। আর এখন যে অবস্থা, আর কিছুক্ষণের পরে আমার পুরনো আগের যে বাড়িটা সেটাও বোধ ধ্বংস হয়ে যাবে। কিছু করার নেই। পুলিশ বলছে ঢুকতে না, আমি সেইটাই শুনছি পুলিশের কথা, কিন্তু করবো কি? আমি মুখেও একবার বলেছিলাম যে এই উপরের তালাটা করো না, কারণ দুটো বাড়ির যে গ্যাপ, যেই গ্যাপে ওই অতটা করার দরকার সেটা কিন্তু নেই। মুখে বলেছিল করবো না, করে ফেলেছে। আমি যে সবচেয়ে বেশি এফেক্টেড হলাম কোনো কারণ ছাড়া, কোনো অন্যায় না করে, কর্পোরেশনের রুলস রেগুলেশন মেনে অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ ওনার অফ দিস প্রপার্টি, আমার এই কম্পেনসেশন আমি চাই। আমার কে দেবে? এটা এখন আর রিপেয়ার করে দিলে হবে না, যা করেছি পুরো ভেঙে ডিস্ট্রয় করতে, টাকাটা কে দেবে? পাশের বাড়ির বাসিন্দা যিনি আছেন, যার বাড়ির ওপর এটা ভেঙে পড়েছে, তিনি কিন্তু বলছেন যে তিনি তো কোনো অন্যায় করেননি। যারা এই কাজটা করছেন দায়টা তাদের নিতে হবে। যে কোম্পানি 20 বছরে একটা কন্ট্রাক্ট করেছিল কোম্পানি, যে কিছু হলে তাদের দায়িত্ব, তো সেই কোম্পানিকে দায়িত্ব নিতে হবে। এই বাড়িটা তো 10-12 বছর ছিল, এই বাড়িটা আপনারাও দেখতে পাচ্ছেন ক্র্যাক হয়নি, কিছু হয়নি। তো হঠাৎ করে যে কোম্পানিটা, এই নাগারা কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড, যারা এইটা দায়িত্ব নিল, এদেরকে আগে দরকার যে এরা কি টেকনিক দিয়ে করেছে, এদের কাছে সেই এক্সপার্ট টেকনিক আছে কিনা। শহরে এই বাড়ি বিপর্যয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। সুকান্ত মজুমদার কি বলেছেন? প্রত্যেকটি কর্পোরেশনে একটাই নীতি চলে, ফেলো করি মাখো তেল। আপনি পয়সা দিন, আপনার যে কোনো ধরনের প্ল্যান যা কিছু আপনি পাস করাতে চাইবেন সমস্ত কিছু পাস হয়ে যাবে। এগুলো কোনো ইনসিডেন্ট নয় বা কোনো অ্যাক্সিডেন্ট নয়, অল দিজ আর মার্ডার্স। তৃণমূল কংগ্রেসের লোভ লালসার জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে। মেয়রের তো পদত্যাগ করা উচিত। মেয়র এবং কাউন্সিলর, একটা অত বড় কনস্ট্রাকশন হচ্ছে, কাউন্সিলর পয়সা পায়নি, আমাকে মেনে নিতে হবে। তৃণমূলের কাউন্সিলর পয়সা ছাড়া অ্যালাউ করবে পারমিশন ছাড়া অত বড় বিল্ডিং হতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তো কান ধরে ওই কাউন্সিলরকে জেলের ভেতরে ঢোকানো, কিন্তু উনি ঢোকাবেন না, সেটাও আমরা জানি, কারণ উনি এই ধরনের দুষ্টু ছেলে পছন্দ করেন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, সেখানে কি ঘটেছে? 2 শিশু কন্যার সামনেই স্ত্রীকে খুন স্বামীর। খুনের পর দেহ পুঁতে শিশু কন্যাদের সঙ্গে রাতে ঘুমোয় অভিযুক্ত। কথা বলবো মনতোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। মনতোষ, তারপর কি হলো? দেখো, আউশগ্রামের যদুগড়িয়া গ্রামের ঘটনা, এবং যেটা জানা যাচ্ছে, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে মদ খাওয়াকে কেন্দ্র করে ঝামেলা হতো, এবং যেটা জানা যাচ্ছে যে তার লক্ষ্মী হাঁসদা, তাকে তার স্বামী
সোম হাঁসদা রাত্রিবেলা তাকে মারধর করে এবং শাবল দিয়ে মাথায় মারে এবং তারপর তিনি যখন মারা যান তার সেই ঘরে যেই ঘরে ছিল সেই ঘরেই কিন্তু মাটিতে গর্ত করে তাকে পুঁতে রাখা হয় এবং সেই ঘরের মধ্যেই তার 2 কন্যা সন্তানকে নিয়ে ওই ঘরের মধ্যেই ছিলেন। এবং বিষয়টি যখন স্থানীয় মানুষজন প্রথমে বুঝতে পারেননি এবং গৃহবধূ তিনি বাড়িতে নেই, অথচ বাড়িতে তালা বন্ধ রয়েছে, স্থানীয় মানুষজন যাতে অনুমান করতে পারেন যে কিছু একটা হয়েছে, তারাই পুলিশে খবর দেয় এবং তারপর পুলিশ এসে ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে এবং যে সোম হাঁসদা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে পুলিশ হেফাজতে। নজর থাকবে। ধন্যবাদ মনোতোষ। নৌসেনার ধার বাড়াচ্ছে ভারত। মুম্বাইয়ে নৌসেনা তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে হান্টার কিলার আইএনএস ভাক্সিন নামে একটি সাবমেরিন, এছাড়াও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস সুরাজ নামে যুদ্ধজাহাজ ও আইএনএস নীলগিরি নামে অত্যাধুনিক ভেসেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভারত বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক শক্তি হিসেবে উঠে আসছে বলেন নরেন্দ্র মোদী। भारत विस्तारवाद नहीं, भारत विकासवाद की भावना से काम करता है। भारत ने हमेशा ओपन, सिक्योर, इंक्लूसिव और प्रॉस्परस इंडो पैसिफिक रीजन का समर्थन किया है। इसलिए जब समुद्र से सटे देशों के विकास की बात आई तो भारत ने मंत्र दिया सागर। सागर का मतलब है सिक्योरिटी एंड ग्रोथ फॉर ऑल इन द रीजन। हम सागर के विजन के साथ आगे बढ़े। मुझे विश्वास है आप सभी ऐसे ही देश को गौरव से भरे पल देते रहेंगे।